আমন্ত্রণ স্টার নিউজ প্রাইমে আমি ফারদিন খান আছি আপনাদের সঙ্গে। আমরা মুসলিম, আমরা চাই আমাদের মৃত্যুর পর যেন জানাজা হয়। ইউক্রেন যুদ্ধে ৩০ যুবক পাচারে অভিযুক্ত ৩ রিক্রুটিং এজেন্সি লাপাতা। বিএমইটির মুখে তালা, দায় সারা জবাব প্রতিমন্ত্রীর। ওই সমস্ত দেশেরও তো একটা কমপ্লেক্সিটি আছে, এইগুলো আর কি নিরসন করে যতখানি পারা যায়। ফের রাখাইনে বিমান হামলা, বিস্ফোরণ, কেঁপে উঠল টেকনাফ। আতঙ্কে সীমান্তের বাসিন্দারা, সতর্ক অবস্থানে বিজিবি। তিস্তা ইস্যুতে ঢাকার পাশে থাকবে বেইজিং। করিডর হলে লাভবান হবে ৩ দেশই। প্রধানমন্ত্রীর সফর পুরোপুরি সফল হওয়ার দাবি চীনা রাষ্ট্রদূতের। শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর। প্রাথমিকে ৩২,০০০ হেডমাস্টার নিয়োগে বাধা নেই আপিল বিভাগের রায়। অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষার টেবিলে প্রায় ১৩ লাখ শিক্ষার্থী। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা নেই, জানালেন ঢাকা বোর্ড চেয়ারম্যান। ১৫ বছর পর পর এনআইডি নবায়ন বাধ্যতামূলক করতে চায় ইসি। দিতে হতে পারে ফি, বিয়ে গোপনের পথ বন্ধ। শিরোনামগুলো দেখছিলেন, এবার জানাবো বিস্তারিত সংবাদ। চাকরির নিশ্চয়তা নিয়ে ২ মাস আগে বাংলাদেশ থেকে একসঙ্গে রাশিয়া গেছেন ৩০ জন বাংলাদেশি। অভিযোগ এমন যে মস্কো বিমানবন্দরে নামার পরই তাদের ২ রুশ নাগরিকের হাতে তুলে দেওয়া হয়। এরপর আর কারখানায় নয়, পাঠানো হয় ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফ্রন্টলাইনে। কেউ আহত হয়ে হাসপাতালে, কেউ এখনও যুদ্ধক্ষেত্রে, আবার কেউ বা নিখোঁজ। পরিবারের সঙ্গে নেই কোনো যোগাযোগ, অথচ সবাই বৈধ ভিসা ও সরকারি অনুমোদন নিয়েই রাশিয়া গিয়েছিলেন। কিভাবে চাকরির স্বপ্ন যুদ্ধের দুঃস্বপ্নে পরিণত হলো, সেই অনুসন্ধান করেছেন ইমতিয়াজ আহমেদ। ২ মাস আগে সুস্থ শরীরে বাংলাদেশ ছেড়েছিলেন ঝিনাইদহের রাজন। এখন রাশিয়াতে ক্র্যাচ ভর দিয়ে হাঁটেন তিনি। ভিনদেশের হয়ে যুদ্ধ করে আহত হয়েছেন। আমাদেরকে এখান থেকে যেভাবে উদ্ধার করে, এখন হাসপাতাল অবস্থায় আছে। আমার 2 পায়ের অবস্থা প্রচণ্ড খারাপ। জানি না আবার যে কোনো সময় ফোন লাইনটা আমাদের দিয়ে দিবে। আপনারা প্লিজ আমাদেরকে এখান থেকে উদ্ধার করেন। রাজনের চেয়ে কিছুটা ভাগ্যবান চাঁদপুরের মঈনুদ্দিন ও তার কয়েকজন সহযাত্রী। তারা এখনও বেঁচে আছেন, কিন্তু আতঙ্কে দিন কাটছে কখন আবার ঠেলে দেয়া হয় যুদ্ধের ময়দানে। আমরা চাই দেশে যাই মরতে, আমরা মুসলিম, আমরা চাই আমাদের মৃত্যুর পর যেন জানাজা হয়। এভাবে শিয়াল কুকুরের মতো আমরা মরতে চাই না, প্লিজ। চলতি বছরের ৭ মে বাংলাদেশ থেকে ৩০ জনকে শ্রমিক ভিসায় একসঙ্গে পাঠানো হয়েছিল রাশিয়ায়। এই হাসিমুখের সেলফিটা ছিল তাদের শেষ ছবি। এরপর তাদের তুলে দেওয়া হয় ২ রুশ নাগরিকের হাতে। রাশিয়ায় হাসপাতালের এক চিকিৎসককে অনুরোধ করে ভিডিও কল দিয়েছিলেন যুদ্ধে আহত আদনান। এর মধ্যে ৩টি অপারেশন হয়েছে তার, কিন্তু জীবন নিয়ে দেশে ফিরতে পারবে কিনা সেটাও এখন অনিশ্চিত। ৩ বছরের এই শিশু সন্তান জানে না তার বাবা কোথায়। কে চায় বাবা অন্য দেশে গিয়ে এইভাবে জীবন দিতে? কেউ চায় বাবা? ভাগ্যটা আরো বেশি খারাপ রেজাউল করিমের। ১ মাস ধরে সন্তানের কোনো খোঁজ পাচ্ছে না তার পরিবার। ছেলেকে ফিরে পাওয়ার আকুতি নিয়ে দিনরাত শুধু কেঁদেই চলেছেন তার মা। কই আছে আমি কিচ্ছু জানি না, কেমন আছে কিচ্ছু জানি না বাবা। আমি ৪ মাস আগে বিয়ে করা নববধূ আর প্যারালাইজড বাবার এখন শুধুই অপেক্ষা। আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের সবিনয় অনুরোধ, দয়া করে আমাদের ছেলেকে খোঁজ খবর নিয়ে আমাদের একটু জানান, বাংলাদেশে সুস্থ শরীরে আমাদের কাছে এনে দেন। শ্রমিক ভিসায় রাশিয়ায় গিয়ে প্রতারিত হয়েছেন এমন ৩০ জনের তালিকা হাতে এসেছে স্টার নিউজের। সবার গল্প প্রায় একই। ড্রোন কারখানায় চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে সেখানে নেওয়া হলেও ঠেলে দেওয়া হয়েছে যুদ্ধের ময়দানে। আর এই প্রতারণার পেছনে রয়েছে টিএস ওভারসিজ, আরএস ইন্টারন্যাশনাল ও জাবেলিনু রিক্রুটিং এজেন্সি। কিন্তু এসব প্রতিষ্ঠানের সবাই লাপাত্তা, অফিসে ঝুলছে তালা। কিন্তু প্রতারণার শিকার এই ৩০ জনই বৈধভাবে রাশিয়ায় গিয়েছিলেন। সবারই ছিল জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির নিবন্ধন। তবে সেখানে গিয়ে বদলে যায় তাদের জীবন। অন্যদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েরও দায়সারা জবাব। প্রতিমন্ত্রী জানালেন, প্রতারিতদের দেশে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা চলছে।
যুদ্ধটা পরিচালনা করে প্রতিরক্ষা মন্ত্রণালয়, আমরা যোগাযোগ করেছি পররাষ্ট্র মন্ত্রণালয়। কাজেই ওই সমস্ত দেশেরও তো একটা কমপ্লেক্সিটি আছে। এইগুলো আর কি নিরসন করে যতখানি পারা যায় সেই বিষয়ে আমরা ফোকাস দিচ্ছি। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ায় ঝুঁকিতে পড়ে যাওয়া তরুণদের ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগ নিতে হবে সরকারকে। রাশিয়াতে অনেক দিন ধরেই যুদ্ধ চলছে এবং এটা একটা অ্যালার্ম বেল, একটা রেড সিগন্যাল যে কোনো ব্যক্তির জন্য। এটা সমন্বিত একটা উদ্যোগ দরকার। আমাদের সমন্বয়ের অভাবে অন্যান্যরা কিন্তু এই কাজটার মধ্যে ঢুকে যাচ্ছে। রাশিয়ার শ্রমবাজারে 1 লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর আলোচনা চলছে। তবে প্রতারণার এসব ঘটনায় সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞদের। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা। আবারও অশান্ত মিয়ানমারের রাখাইন রাজ্য। চলছে সংঘাত, সহিংসতা। একের পর এক বিকট শব্দে বিস্ফোরণ, তাতেই কাঁপছে টেকনাফ সীমান্ত। আতঙ্কে মানুষ, নদীতে নামতে পারছে না জেলেরাও। রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে নজরদারি বাড়িয়েছে বিজিবি। মিয়ানমারের রাখাইনের মংডু, আবারও সেখানে চলছে সংঘাত, সহিংসতা। একের পর এক বিকট শব্দে ঘটছে বিস্ফোরণ। সেই বিস্ফোরণের শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত। ছড়িয়েছে উদ্বেগ, আতঙ্ক। স্থানীয়রা জানান, বুধবার রাত 9টা থেকে বদলে যায় মংডুর পরিবেশ। উঠছে যুদ্ধবিমান, একের পর এক ঘটছে বিস্ফোরণ। এতে নির্ঘুম রাত কেটেছে বেশিরভাগ মানুষের। হঠাৎ মধ্যে আমরা তেমন বিষয় জানি না, হঠাৎ মধ্যে রাতের 9টার দিকে বিকল একটা আওয়াজ পেয়েছি মায়ানমার থেকে। আমরা যারা সীমান্তবর্তী এলাকায় রয়েছি তাদের একটু সমস্যা তো হবে অবশ্যই। মায়ানমার সীমান্তে যেটা হচ্ছে, ওদেরকে আমি প্রশাসনিক দৃষ্টি এগুলো যে তারা নজরদারি রাখেন। মায়ানমার যে আরকান আর্মিরা যে বাংলাদেশে না ঢুকতে পারে। ভয়ে নাফ নদীতে নামতে পারেনি জেলেরা। বন্ধ রয়েছে মাছ শিকার। 2 মাস বন্ধ ছিল, বন্ধর পরে তো মাছ ফাঁক আর দেনা ফাঁক যাইতে হবে, জাল তো মারতে হবে, আমাদের গরিব মানুষ ভাত খাইতে হবে। মাছ শিকার আমাদের বই লাগে, আমাদের সব জায়গায় লোক বসবাস করে কাজ করে কাজ। বিজিবি বলছে, মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত, সহিংসতা চলছে। সতর্ক আছে বিজিবি। অনুপ্রবেশ রোধে বাড়ানো হয়েছে নজরদারি। নরমালি বিমান হামলা হইলে যেটা হয় যে ওখানে তো লোকজন আতঙ্কে থাকে, তখন অনেক রোহিঙ্গাই চেষ্টা করে নদী পার হয়ে বাংলাদেশে চলে আসার চেষ্টা করে, এর আগে দেখেছি। তো সেই হিসাবে আমরা সতর্ক অবস্থা আছি যেন কোনো রোহিঙ্গা ওদিকে না প্রবেশ করতে পারে। আমাদের এখানে কয়েকটা শব্দ শুনতে পেয়েছি, খোঁজ নিয়ে জানতে পেরেছি এখানে মংডু আর বুথিন্ডা টাউনশিপে সকালে হয়েছিল বিমান হামলা, এবং রাতেও সম্ভবত আবার বিমান হামলা চলছে। আমাদের বিজিবি অ্যালার্ট আছে, কোস্টগার্ড অ্যালার্ট আছে। এর আগে গত বছরের ডিসেম্বরেও মংডুতে সংঘাত, সহিংসতার ঘটনা ঘটেছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে ব্রিফ করছেন শিক্ষামন্ত্রী, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। যদি 36,235 জন শিক্ষককে এখন প্রমোশনটা দিতে পারি, সেই সাথে আমাদের ইমিডিয়েটলি আমাদের আসন শূন্য হয়ে যাবে 38,443 জন। এই আবার কি শুরু অফ করে দাও, আর কি শুরু হয়ে গেল? টাচ স্ক্রিন আইএফপি, টাচ স্ক্রিন। ওকে, দায়িত্ব কারা আছে? আইএফপিটা বন্ধ করে দিতে বলো তো, টিভিটা বন্ধ করে দিতে বলো, আইএফপিটা জাস্ট সুইচ অফ করে দিতে বলো। ঠিক আছে, অফ করে দিচ্ছি, অফ হয়ে গেছে। আমরা দায়িত্ব পাওয়ার পরেই মাননীয় প্রতিমন্ত্রী, আমি এবং উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন এই বিষয়গুলোকে নিয়ে গুরুত্ব দেই, এবং পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী অ্যাটর্নি জেনারেলকে এই বিষয়টি দেখার জন্য নির্দেশনা দেন, এবং সংসদে এই বিষয়ে বহুবার আলোচনা হয়। আলোচনার প্রেক্ষিতে মহামান্য আদালত, মাননীয় অ্যাপিলেট ডিভিশন বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নেন, এবং ইমিডিয়েটলি তারা রিজলভ করার জন্য গত সপ্তাহে তারা ডেট দিয়ে দেন, আজকে জুলাই মাসের 2 তারিখে, এবং অ্যাপিলেট ডিভিশনে এই মামলাটি অ্যাকসেপ্ট হয়েছে। অর্থাৎ আমরা আমাদের শিক্ষক নিয়োগের অধিকার ফেরত পেয়েছি। এই যে আমরা পাওয়ার কারণে আমরা 36,235টি শিক্ষককে, প্রধান শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো, এবং সেই সাথে ইমিডিয়েটলি আমরা 38,443 জন অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ দিতে পারবো। এটি হচ্ছে আজকের দিনে এই শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক বিভাগের জন্য আমার ববিহাত মাহাদি আমিনের জন্য সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ সুখবর, এবং সারা দেশবাসীর জন্য এটি একটি সুখবর আমরা পেয়েছি। এখন মামলায় কি আদেশ হয়েছে এই ব্যাপারে আমাদের অ্যাটর্নি জেনারেল, যিনি এটা নিয়ে কাজ করেছেন, তিনি আপনাদেরকে বলবেন। ধন্যবাদ। ইতিমধ্যেই আপনারা এই মামলার রায়টি সম্পর্কে মাননীয় মন্ত্রী মহোদয় আপনাদেরকে ব্রিফ করেছেন। এখানে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়
জনাব ববি হাজরাজ উনি আছেন, সচিব মহোদয় আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন। আমি প্রথমে যে কথাটি বলতে পারি, মাননীয় মন্ত্রী সাহেব যথার্থই উল্লেখ করেছেন, বাংলাদেশের নতুন সরকারে আসার পরে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের সঙ্গে দর্শক, সচিবালয়ে শিক্ষামন্ত্রী ব্রিফ করছিলেন, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেশের প্রায় ৩২,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের বাধা কাটল। সর্বোচ্চ আদালতের রায়ে কাটল ১৩ বছরের আইনি জটিলতা। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে এই রায় দেন ৪ সদস্যের আপিল বিভাগ। এতে শিক্ষা ব্যবস্থায় দ্রুত শৃঙ্খলা ফেরার আশা অ্যাটর্নি জেনারেলের। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ আটকে ছিল ২০১৩ সাল থেকে। এ অবস্থায় আইনি জটিলতা ও প্রশাসনিক অচলাবস্থা কাটাতে ৩২,৫০০ শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত মামলার শুনানি করতে উদ্যোগী হয় বিএনপি সরকার। বৃহস্পতিবার সেই মামলারই রায় দিলেন আপিল বিভাগ। আর এতেই কাটল প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগে বাধা। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আপিলকারী শিক্ষকেরা। আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আজকে অনেকগুলো মামলা সম্মিলিতভাবে ৭৩-২৩ রূপ নিয়েছিল। এই ৭৩-২৩ আজকে রায় হয়েছে। এই রায় অনুযায়ী নবজাতীয়করণকৃত শিক্ষকরা তারা ১/১/২০১৩ থেকেই তাদের জ্যেষ্ঠতা গেজেটে যা উল্লেখ আছে এটাই হবে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার আশা, এই রায়ে শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে শিগগিরই। নানা রকম জটিলতা, আমি মনে করি যে আজকের রায়ের পরে সে জটিলতা নিরসন হবে। সরকার প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারবেন এবং একটা শৃঙ্খলা ফিরে আসবে। শিক্ষা মন্ত্রণালয়ের আরও প্রায় ১৩,৫০০ মামলা এখনো বিচারাধীন। এগুলোর শুনানিও দ্রুত শুরুর উদ্যোগের কথা জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। শিক্ষকদের স্থান ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। স্কুল থেকে তিস্তা ইস্যুতে ঢাকার পাশে থাকবে বেইজিং। করিডোর হলে লাভবান হবে ৩ দেশই। প্রধানমন্ত্রীর সফর পুরোপুরি সফল বলে দাবি করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার সকালে রাজধানীর চীন দূতাবাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশটিতে সাম্প্রতিক সফর নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিস্তা প্রকল্পে চীন কাজ করবে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অনুরোধে তিস্তা প্রকল্পে চীন কাজ করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর অত্যন্ত সফল হয়েছে। এই সফরে দুদেশের কৌশলগত পর্যায়ে সম্পর্কের উন্নতি হয়েছে। দুই দেশের মধ্যে বিশ্বস্ততা জোরদার হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না বলে স্পষ্ট করে জানান রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এছাড়া বাংলাদেশ, মিয়ানমার, চীন অর্থনৈতিক করিডর বাংলাদেশ সহ 3টি দেশের জনগণেরই উপকারে আসবে বলে জানান চীনের রাষ্ট্রদূত। So that's a way to enhance our strategic communication, mutual trust, and cooperation on these issues. It is still explore. It doesn't mean it's already there. So we are going to explore in which way, these 2+2 will be established. So we still need to discuss. নজরুলের সাহিত্যকর্ম জীবনবোধ 4 দেয়ালে আবদ্ধ না রেখে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। সকালে সচিবালয়ে নজরুল বর্ষের উদ্বোধন করে তার আশা, সরকারের এই আয়োজনে দেশ বিদেশে জাতীয় কবি রচনার নতুন আঙ্গিকে মূল্যায়নের সুযোগ তৈরি হবে। বিদ্রোহ, মানবতা আর সাম্যের কণ্ঠস্বর কাজী নজরুল ইসলাম। শোষণ বঞ্চনার বিরুদ্ধে ছিলেন সোচ্চার। তাই জাতীয় কবির জন্মবার্ষিকী সাড়ম্বরে উদযাপন করবে সরকার। নজরুল বর্ষ 2026-2027 এর বছরব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা। বৃহস্পতিবার সচিবালয়ে নজরুল বর্ষের উদ্বোধন করে স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী আয়োজনে প্রশাসনিক কর্মকর্তাদের পরিবর্তে গবেষক, শিল্পী ও অনুরাগীদের ভার্চুয়ালি যুক্তের নির্দেশনা দেন সরকার প্রধান। নজরুল সঙ্গীতের আসর, প্রকাশনা কার্যক্রম, নাট্য উৎসব এবং চিত্র প্রদর্শনী সহ নানা আয়োজনের মাধ্যমে জাতীয় কবির সৃষ্টিকে জনপরিসরে আরো বিস্তৃতভাবে তুলে ধরার একটা উপলক্ষ তৈরি হয়েছে। কবি নজরুলকে নিয়ে আলোচনা মন্ত্রণালয় কিংবা সরকারি অফিসের 4 দেওয়ালে আবদ্ধ না রেখে তার সাহিত্য, কর্ম, তার জীবনবোধ পৌঁছে দিতে চাই মানুষের ঘরে ঘরে। এই আয়োজন দেশ বিদেশে জাতীয় কবির রচনার নতুন আঙ্গিকে মূল্যায়নের সুযোগ তৈরি করবে বলেও আশাবাদী প্রধানমন্ত্রী। বলেন, সাম্য সম্প্রীতির বার্তা দিয়ে অনুসরণীয় হয়ে আছেন নজরুল। শুধু মানুষের এই
নিরাপত্তা নয়। আসুন কোনো প্রাণীও মানুষের হিংস্রতার শিকার যেন না হয়, বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায়। নজরুল বর্ষ উদযাপনের মাধ্যমে দেশে বিদেশে জাতীয় কবির সৃষ্টিকর্ম নতুনভাবে মূল্যায়িত হবে। জাতীয় কবির স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালকে নজরুল সিটির ঘোষণার বিষয়েও পরিকল্পনা রয়েছে সরকারের। টোটাল বিষয়টার সাথে একটু অবশ্যই ওনারা থাকবেন। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। স্থানীয় নির্বাচনে শিক্ষকদের অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সকালে ইউনেস্কোর এক অনুষ্ঠানে তিনি বলেছেন, এরপরও যদি কেউ নির্বাচনে অংশ নিতে চান তাহলে পেশা ছেড়ে দিতে পারেন। এ সময় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে প্রায় $99 মিলিয়ন সহায়তার ঘোষণা করেছে ইউনেস্কো। বাংলাদেশের শিক্ষা খাতে মিলল বড় পরিসরের আন্তর্জাতিক সহায়তা। ইউনেস্কোর অর্থায়নে প্রায় $99 মিলিয়ন কর্মসূচি বাস্তবায়ন হতে যাচ্ছে দেশে। এর মধ্যে $48.85 মিলিয়ন ব্যয় হবে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা খাতে, আর বাকি $50 মিলিয়ন ব্যয় করা হবে ডিজিটাল শিক্ষা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে। বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এই অর্থায়নের ঘোষণা দেয় ইউনেস্কো। বক্তারা বলেন, এই কর্মসূচির মাধ্যমে শিক্ষকতা পেশাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে। শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ, পেশাগত উন্নয়ন, পদোন্নতি এবং সহায়তা ব্যবস্থায় আনা হবে প্রয়োজনীয় সংস্কার। এবং আমরা বিশ্বাস করি যদি আমরা সবাই একযোগে কাজ করি তাহলে ইনশাল্লাহ অবশ্যই আগামীর বাংলাদেশকে আমরা সেভাবে গড়ে তুলতে যাব যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় চেয়েছেন, যার মৌলিক ভিত্তি হবে শিক্ষা ব্যবস্থা প্রয়োজনীয় সংস্কার, একটা আধুনিক যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা যেখানে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা দেশপ্রেমিক, সুনাগরিক, যোগ্য এবং দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবো, এবং যেখানে তাদেরকে ধাবিত করবে, তাদেরকে তৈরি করবে আগামীর সুশিক্ষিত এবং মেধাবী শিক্ষকেরা। শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, সরকারের শিক্ষা পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বৃহত্তর বাজেট অ্যালোকেশন এবার শিক্ষা খাতে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার করেছেন এটা আরো বৃদ্ধি পাবে। 2% জিডিপির হয়েছে, আগামী 4 বছরের মধ্যে এটা 5% জিডিপি যাবে। এবং মনে রাখবেন, মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা সবকিছু ঠিকভাবে ইনশাআল্লাহ যাবে, তাহলে আমাদের জিডিপিও অনেক বাড়বে। এ সময় স্থানীয় নির্বাচনে অংশ না নিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। স্থানীয় সরকার নির্বাচনে 4573টি চেয়ারম্যান পজিশন। এই নির্বাচনে আমি দেখেছি, আমার নিজস্ব অভিজ্ঞতা, অনেক শিক্ষক সেখানে জয়েন করেন। এতে ক্লাসরুমের এডুকেশনের খর্ব হয়। তাই আমি বলছিলাম একটা রেগুলেশন হওয়া উচিত নির্বাচন কমিশনের, যে শিক্ষকরা লোকাল গভর্নমেন্ট নির্বাচনে না যাওয়াটাই ভালো। কনস্টিটিউশনাল প্রভিশনে এটা নেই, কারণ ইলেকশন সকলেই করতে পারবে, কিন্তু একটা রেগুলেশন নির্বাচন কমিশনতে হতে পারে। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হওয়া 4 বছরের কর্মসূচির আওতায় প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে প্রায় 6,77,000 শিক্ষক উপকৃত হবেন। সরকারের সঙ্গে সমন্বয় করে এই কর্মসূচি বাস্তবায়নে কাজ করবে ইউনিসেফ, ইউনেস্কো ও এডিবি। যে লেখাপড়া করতেই হবে। আল কাসির, স্টার নিউজ, ঢাকা। শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। ঢাকায় কোনো অপ্রীতিকর ঘটনা নেই বলে জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান। তবে শিক্ষার্থীদের কারো চোখে চোখে আত্মবিশ্বাস, আবার কারো মনে ছিল সময় মতো কেন্দ্রে পৌঁছানো নিয়ে দুশ্চিন্তা। সার্বিক চিত্র দেখে প্রতিবেদন করেছেন ফরহাদ বিন নূর। পরীক্ষা শুরু হয়েছে 15 মিনিট আগেই। এমন সময় দৌড়ে কেন্দ্রে প্রবেশের চেষ্টা এক পরীক্ষার্থীর। রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের চিত্র এটি। দেরিতে এলেও তাকে আসন খুঁজে পেতে সহযোগিতা করেন শিক্ষক। এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে এভাবেই কিছু পরীক্ষার্থীর কেন্দ্রে আসতে বিলম্ব হয়। অভিভাবকদের দাবি, রাজধানীর তীব্র যানজটই এর কারণ। অনেকে বুলতা থেকেও আসছে, সোনিয়াকরা যাত্রা বেড়ে সব রাস্তায় এমন জ্যাম থাকে, সেই কারণে আসতে দেরি হয়েছে। কামরাঙ্গীরচরের যে রাস্তাঘাটগুলি একটু মেরামতের কাজ চলছে, ওই জায়গায় একটু যানজট হয়েছে, আমরা ঘুরে আসছি। এবছরের পরীক্ষায় অংশ নিচ্ছেন 11 শিক্ষা বোর্ডের 12,70,000 শিক্ষার্থী। নকল ও অনিয়ম ঠেকাতে কেন্দ্রে ছিল সিসিটিভি ক্যামেরা, বডি ক্যাম নিয়েছিলেন পুলিশ সদস্যরাও। এই ঝুঁকিপূর্ণ প্রকৃত অর্থে শুধুমাত্র নকল করবে এই রকম অর্থে না, অনেকগুলি ফ্যাক্টর এখানে আছে। যেমন কমিউনিকেশন খারাপ, রাস্তা খারাপ, নদী পার হয়ে যেতে হবে। কোমলবতী শিক্ষার্থীরা যদি মনে করে, টিচাররা যদি মনে করে যে না আমি সিসিটিভির আন্ডারে আসি এবং আমার পরিবেশটা পরীক্ষার অনুকূল, সে হয়তো আমার মনে হয় যে নিজে থেকেই সিসিটিভি না থাকলে যা, সিসিটিভি থাকলেও যা, এরকম একটা অবস্থায় চলে আসবে আমার বিশ্বাস আর কি।
এবার 9টি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হচ্ছে পরীক্ষা। প্রথম দিন কেন্দ্র থেকে বেরিয়ে নিজেদের অভিজ্ঞতা জানালেন পরীক্ষার্থীরা। মান মোটামুটি ভালোই আসছে, প্রশ্নটি এই যেরকম ভেবেছিলাম তার থেকে সহজ আসছে। খুবই ভালো হয়েছে এক্সাম। ফার্স্ট অফ অল সিকিউ এক্সাম অনেক ভালো হয়েছে, ইজিলি 7টা অ্যান্সার করা যাবে এরকম। সিকিউ আলহামদুলিল্লাহ খুব সহজ পড়ছে, 7টার ভিতরে 7টা আলহামদুলিল্লাহ দিয়ে আসছি, পরীক্ষাটা ভালো আসছে আমাদের। পরিসংখ্যান বলছে 2024 সালে কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীর প্রায় 5 লাখই এবার এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ করেননি। একাদশে ভর্তির পর 36% বেশি শিক্ষার্থী এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়নি। এত বিশাল সংখ্যক শিক্ষার্থী পরীক্ষার বাইরে কি কারণে তা দ্রুত চিহ্নিত করে সমাধানের পথ খোঁজার কথা বলছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে আজ প্রথম দিনের পরীক্ষায় যেভাবে সুষ্ঠুভাবে শিক্ষার্থীরা অংশ নিয়েছে, শেষ দিন পর্যন্তও তারা সুষ্ঠুভাবে সব পরীক্ষায় অংশ নিতে চান। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা। এদিকে সারা দেশে নকলমুক্ত শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষায় অংশ নিয়ে স্বস্তির সুর শিক্ষার্থীদের কণ্ঠে। উচ্চশিক্ষার পথে গুরুত্বপূর্ণ এই যাত্রায় উচ্ছ্বসিত অভিভাবকরাও আর সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন বোর্ড কর্মকর্তারা। দীর্ঘ প্রস্তুতি, অনুশীলন আর অপেক্ষার পর শুরু হলো বহুল প্রতীক্ষিত এইচএসসি পরীক্ষা। সকাল 10টা থেকে পরীক্ষা হলেও দেশের বিভিন্ন কেন্দ্রে আগে থেকেই শিক্ষার্থীদের সরব উপস্থিতি। 11 বছর পর আবারও অভিন্ন প্রশ্নপত্রে সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে 2026 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। 9টি সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে 12,70,583 জন শিক্ষার্থী বসেছেন পরীক্ষার টেবিলে। সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী ঢাকায় 3,393 জন, সবচেয়ে কম বরিশাল বোর্ডে 58,664 জন। প্রথম দিনে অনুষ্ঠিত হয়েছে বাংলা বিষয়ের পরীক্ষা। নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তুষ্ট শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা এমন পরিবেশ পুরো পরীক্ষা জুড়েই বজায় থাকুক। মোটামুটি হার্ডই ছিল, আর হ্যাঁ হয়েছে, ভালোই হয়েছে এক্সাম। এমসিকিউ একটু হার্ড হয়েছে, কিন্তু সিকিউ খুব সহজ হয়েছে। মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল, কিন্তু যতটুকু আশা ছিল ততটুকু আসলে পূরণ করতে পারিনি আর কি। দেখা যাক রেজাল্টের দিন কি হয়। সন্তানদের উচ্চশিক্ষার পথে নতুন অধ্যায়ে অভিভাবকরা দেখছেন স্বপ্ন পূরণের সম্ভাবনা, প্রত্যাশা ভালো ফলাফলের। প্রশাসনের উপস্থিতি আছে, পরিবেশ খুবই সুশৃঙ্খল, নিরবিচ্ছিন্নভাবে পরীক্ষা দিচ্ছে। যেহেতু সুস্থ পরিবেশে পরীক্ষা দিচ্ছে, এর জন্য টেনশন নাই। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা সহ দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে থাকছে বডি অন ক্যামেরা। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানান বোর্ড কর্মকর্তারা। আমরা দেখছি সবকিছু ঠিকঠাক আছে। তাছাড়া এই সুষ্ঠু দেওয়ার জন্য প্রশাসন আমাদের একটা অপরিহার্য অংশ। এই প্রশাসনের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। কোনো কেন্দ্র থেকে আমরা এখনো পর্যন্ত কোনো কমপ্লেন বা অসঙ্গতি পাইনি। এজন্য আমরা ধরে নিচ্ছি যে আমাদের পরীক্ষা সুষ্ঠুভাবেই শুরু হয়েছে। কোনো ধরনের জন্য কোনো নাশকতা কেউ না করতে পারে সে বিষয়ে আমরা সবাই সচেষ্ট আছি। আমরা নিজেরাও মাঠে আছি, আপনি দেখছেন। নকল প্রতিরোধ এবং আপনার প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে আমরা বিশেষ গোয়েন্দারা নজরদারি অব্যাহত রেখেছি। 11টি শিক্ষা বোর্ডের অধীনে 2 বছর আগে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করে একাদশ শ্রেণীতে নিবন্ধন করেছিলেন প্রায় 15 লাখ শিক্ষার্থী। এর মধ্যে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফর্ম পূরণ করেছেন প্রায় 9.5 লাখ শিক্ষার্থী। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। মানবাধিকার আইনে গুম, নির্যাতন ও আয়নাঘর নিয়ে তদন্তে কমিশন সুস্পষ্ট ক্ষমতা দেওয়ার সুপারিশ টিআইবির। পাশাপাশি রাখতে বলেছে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে স্বাধীন তদন্তের ব্যবস্থা। এছাড়া আপিল বিভাগের একজন বিচারপতিকে প্রধান করে 2 জন এমপি ও ইউজিসির সদস্য নিয়ে বাছাই কমিটি গঠনের প্রস্তাবও দিয়েছে তারা। জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়া নিয়ে টিআইবির পর্যালোচনা সভা। এতে দলীয় ব্যক্তিদের না দিয়ে বাছাই কমিটির মাধ্যমে কমিশন গঠনের পরামর্শ দেন বক্তারা। টিআইবির নির্বাহী পরিচালকের প্রস্তাব, আপিল বিভাগের একজন বিচারপতিকে প্রধান করে 2 জন সংসদ সদস্য, ইউজিসির সদস্য সহ সংশ্লিষ্টদের বাছাই কমিটিতে রাখতে হবে। খসড়া আইনে গুম, নির্যাতন ও আয়নাঘর নিয়ে তদন্ত কমিশনকে সুস্পষ্ট ক্ষমতা দেওয়ার প্রস্তাবও দিয়েছে টিআইবি। পাশাপাশি রাখতে বলেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে স্বাধীন তদন্তের সুযোগ রাখার কথা। তা সত্ত্বেও যেই 2-1টি ক্ষেত্রে উল্লেখযোগ্য মানুষের প্রত্যাশা পূরণের বা আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্য পূরণের মতো অধ্যাদেশ প্রণীত হয়েছিল, তার মধ্যেই ছিল জাতীয় মানবাধিকার কমিশন।
নতুন কমিশন ব্যর্থ হলে সরকারের ভোগান্তি বাড়বে বলেও মনে করে টিআইবি। তাই একটি স্বাধীন মানবাধিকার কমিশন গঠনের উপর জোর দেন ডক্টর ইফতেখারুজ্জামান। আশা করব তারা সেই আমাদের প্রত্যাশাগুলো বিবেচনায় নেবেন। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। সরকার ও বিরোধী দলের ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে যাওয়ার প্রতিফলন ঘটেছে বাজেট অধিবেশনে। বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে এক ব্রিফিংয়ে কথা বলেছেন চিফ হুইপ নুরুল ইসলাম। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, দেশের স্বার্থে যৌক্তিক বিষয়ে দুই পক্ষ ঐক্যবদ্ধ। আরও জানিয়েছেন, মানুষের সমস্যার সমাধানের চেষ্টা করছে সরকার। বাজেটকে জীবন বান্ধব উল্লেখ করে এটি বাস্তবায়নে সবাইকে সহযোগিতার আহ্বান জানান চিফ হুইপ। জুলাই স্মৃতি জাদুঘর কবে খুলে দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, জুলাইয়ের স্মৃতি সংরক্ষণে সরকার কাজ করছে। সরকার এবং বিরোধী দল ঐক্যবদ্ধভাবে দেশটাকে দাঁড়া করাতে চায়, তার স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে চায়, তার সার্বভৌমত্বকে সঠিক রাখতে চায়, গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চায়। এবং এই প্রথমবারের মতো বাজেট শুরু হওয়ার আগেও দাম বাড়ে নাই, বাজেট পাশ হওয়ার পরেও দাম বাড়ে নাই। ক্ষেত্র বিশেষে দাম কমতে হবে, কমা উচিত, সেজন্য সরকার সিরিয়াস আছে। সদিচ্ছা সেটা দেখে আপনারা আমাদের সহযোগিতা করেন, সেই প্রত্যাশা আপনাদের কাছে সকলের করে আজকে বিরোধী দল যে সহযোগিতা করেছে তাদের অসংখ্য ধন্যবাদ দিই। জুলাই আগস্টে ডেঙ্গু সংক্রমণ বাড়তে পারে সতর্ক করে তা মোকাবেলায় পর্যাপ্ত কিট, স্যালাইনের মজুদ থাকার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া 7 দিনের মধ্যে লার্ভানাশক ট্যাবলেট দেওয়া শুরু হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছর ডেঙ্গুর ধরন বদল হলেও হামের মতো বড় আকার নাও নিতে পারে। দেশে হামের প্রকোপ কাটতে না কাটতেই ডেঙ্গু নিয়ে বাড়ছে উদ্বেগ। জুলাই আগস্টে সংক্রমণ বাড়ার শঙ্কা থাকলেও এবার তার আগেই বাড়ছে রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী জুনেই আক্রান্ত প্রায় 3000, মৃত্যু হয়েছে অন্তত 13 জনের। বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছর ডেঙ্গুর ধরন বদল হচ্ছে, তাই বিস্তার নিয়ে আগাম কিছু বলা কঠিন। তবে এটি হামের মতো বড় রূপ নেয়ার শঙ্কা এখনই করছেন না তারা। যেহেতু আমরা গত বছর থেকে শিক্ষা নিয়েছি, এরপর আমাদের অনেক ধরনের ট্রেনিং প্রোগ্রাম হয়েছে, আমাদের এটার ম্যানেজমেন্ট সম্পর্কে আমাদের ইফিসিয়েন্সি বেড়েছে, আমরা একটা বড় ধাক্কা সামাল দিতে পেরেছি। সেই সাথে এবার আমাদের প্রতিকারমূলক অনেক ব্যবস্থাও নেওয়া হয়েছে। এদিকে ঢাকা মেডিকেলে এসে গত 6 মাসে ডেঙ্গুতে মৃত্যুহার বাড়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এ রোগ মোকাবিলায় পরীক্ষা কিট ও স্যালাইনের পর্যাপ্ত মজুদ থাকার কথা জানিয়ে বলেন, আগামী 7 দিনের মধ্যে দেয়া হবে লার্ভানাশক ট্যাবলেট। আমরা পর্যাপ্ত পরিমাণে কিট আমাদের হাতে অলরেডি রয়েছে এবং 30 তারিখ পর্যন্ত ওই যে রিয়েজেন্ট আসতেই থাকবে। একটা রিয়েজেন্টের আমাদের কোথাও কোনো অভাব হবে না ইনশাল্লাহ। আমরা এইভাবে প্রস্তুত নিচ্ছি। শুধু রিয়েজেন্ট না, আপনাদেরকে গর্বের সাথে বলি, আমাদের কাছে জনস্বার্থে ব্যবহৃত সকল ভ্যাকসিন, সকল রিয়েজেন্ট এই প্রায় 4 মাসে আমরা পর্যাপ্ত পরিমাণে স্টক করে ফেলেছি। পাশাপাশি 6 মাসের মধ্যে সুপার স্পেশালাইজড হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু হবে বলেও জানান তিনি। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথোলজি বিভাগে আধুনিক মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরি যন্ত্রপাতি হস্তান্তর করেন স্বাস্থ্যমন্ত্রী। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তরের সক্ষমতা জোরদার করতে 44,000-এর বেশি কিট হস্তান্তর করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি। দুপুরে রেড ক্রিসেন্ট সোসাইটি সদর দপ্তরে সংস্থাটির চেয়ারম্যান আব্দুস সালাম আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোলের পরিচালক অধ্যাপক হালিমুর রশিদের কাছে এসব কিট হস্তান্তর করেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বলেন, এবছর ডেঙ্গু পরীক্ষার কিটের ঘাটতির আশঙ্কা ছিল, তবে অল্প সময়ের মধ্যেই কিটগুলো সরবরাহ করেছে রেড ক্রিসেন্ট। গতকালকে আমাদের ডিসিশন হয়েছে, আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তো আজকে আগে যে পরিমাণে যে মেডিকেল ইকুইপমেন্ট এবং সাপ্লাই দেওয়া হয়েছিল তার চেয়ে বেশি আগের বছর আগে যখন দেওয়া হয়েছে 30,000, এইবার আরও 10,000 বাড়িয়ে আমরা 40,000-এ নিয়েছি। মোর ভলান্টিয়ার আমরা রিক্রুট করতে যাচ্ছি এবং তাদেরকে প্রপার ট্রেন করারও আমরা ইনিশিয়েটিভ নিচ্ছি। পদ্মা রেল সেতুর পিলারের পাশের মাটি সরানো নিয়ে গুজব ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। মাটি সরানোর কাজ প্রকল্পেরই অংশ বলেও জানিয়েছেন মন্ত্রী। সকালে নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা রেল সেতুর নিচের অস্থায়ী মাটির রাস্তা অপসারণ কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। ভায়াডাক্ট নির্মাণের মালামাল পরিবহনের জন্য জলাধার ভরাট করা হয়েছিল। এই তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, অস্থায়ী মাটি সরিয়ে নেওয়া হচ্ছে। ভায়াডাক্টের নিচের মাটি কাটার কোনো নেতিবাচক প্রভাব নেই।
মাটি কাটা হয়েছে, প্রয়োজনেই মাটি কাটা হয়েছে, কারণ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 16.76 কিলোমিটার ঢাকা থেকে মাওয়া পর্যন্ত এই ভায়াডাক্ট ভারী ইকুইপমেন্ট এবং মালামাল আনার জন্য অস্থায়ীভাবে এই ধরনের ভায়াডাক্ট যেখানেই করা হয় না কেন পৃথিবীর, সেখানে কিছু অস্থায়ী ভরাট কনস্ট্রাকশন করা হয়। প্রকল্প শেষ হওয়ার পর সেটা আবার অ্যাজ ইট ইজ জায়গায় নিয়ে যাওয়া হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও সমন্বিত সেবা নিশ্চিন্তে প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রধান করে 12 সদস্যের একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। দুপুরে সচিবালয়ে প্রতিবন্ধী অধিকার ও সেবা সুরক্ষা বিষয়ক আন্তঃ মন্ত্রণালয়ের সমন্বয় ও বাস্তবায়ন কমিটির সভায় একথা জানান তিনি আরও জানান, কমিটির বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী। সভায় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে তুলতে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অধিকার আদায়ে সরকার কার্যকরী পদক্ষেপ নিচ্ছে। প্রত্যেকটি মন্ত্রণালয়ের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে তাদের অধিকার নিশ্চিত করা হবে বলেও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিভিন্ন জেলায় প্রতিবন্ধী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য দীর্ঘমেয়াদী পুনর্বাসন, ফিজিওথেরাপি, অন্যান্য সেবা, তাদের শিক্ষার জন্য তৈরি করা, ইনক্লুসিভ এডুকেশনে যাওয়ার আগে যে প্রিপেয়ার্ডনেস সেটা করা, যদি আমরা ইনক্লুসিভ স্কুল চালু করতে পারি, সেখানকার যে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা, এই সমস্ত বিষয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমন্বিত আকারে বড় পরিকল্পনাও গ্রহণ করছেন। প্রতিবন্ধিতাকে আমরা এটাকে বোঝা আকারে না রেখে আমরা এই মানুষগুলোকে একটি পৃথিবী দিতে চাই যেখানে তারা নিজেদেরকে মনে করবেন যে উই আর ভ্যালুয়েবল, আমরাও রাষ্ট্রের জন্য কিছু করতে পারি, আমরাও রাষ্ট্রের সম্পদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 19 কেজি ওজনের 160টি সোনার বার উদ্ধার করা হয়েছে। দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যৌথ অভিযানে এই স্বর্ণ উদ্ধার হয়। সকাল 10:30টার দিকে বিজি 148 ফ্লাইটের বিমানটির কার্গো হোলে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে 160টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার মোট ওজন প্রায় 19 কেজি এবং এর আনুমানিক বাজার মূল্য প্রায় 45 কোটি টাকা। গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত যৌথ দল অভিযান চালায়। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তারা। মানিকগঞ্জে পদ্মা নদীতে থামছেই না চাঁদাবাজি। অভিযোগ এমন যে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে মাঝ নদীতেই বালু বোঝাই বাল্কহেড ও জাহাজ থামিয়ে আদায় করা হচ্ছে টাকা। এতে যেমন বাড়ছে পরিবহন ব্যয়, তেমন ভোগান্তিতে পড়ছেন নৌযান মালিক ও শ্রমিকরা। মাঝ পদ্মায় চলছে ট্রলার, আর সেই ট্রলার ঘিরেই চাঁদা আদায়ের অভিযোগ। নদীপথে চলাচল করা বালু বোঝাই বাল্কহেড ও জাহাজের জন্য এটি যেন নিত্যদিনকার ঘটনা। বিভিন্ন এলাকা থেকে বালু নিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ, চাঁদপুর সহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার পথে নদীর বিভিন্ন পয়েন্টে থামতে বাধ্য হয় নৌযানগুলো। অভিযোগ রয়েছে সংঘবদ্ধ একটি চক্র মাঝ নদীতেই জাহাজ ও বাল্কহেড থেকে জোর করে আদায় করছে চাঁদা। আরিচে, পাটুরিয়া, এইদিকে নামার দিকে পুলিশের 3000, 5000 নো পুলিশ 200, 300, 500 বিভিন্ন ডলার নিয়ে এসে চাঁদা তুলে। যদি টাকা না দেওয়া হয় তখন কইতেছে মারধর করে, চোগানি স্টাফ এদেরকে অনেক মারে। অনুসন্ধান বলছে, মানিকগঞ্জের শিবালয়ের আরিচা, পাটুরিয়া, মালুচি, হরিরামপুরের কাঞ্চনপুর, হরিণা, সেলিমপুর, লেছরাগঞ্জ এবং ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়ন এলাকায় সবচেয়ে বেশি সক্রিয় এসব চাঁদাবাজ। স্থানীয়দের দাবি, রাজনৈতিক ছত্রছায়ায় দীর্ঘদিন ধরেই চলছে এই অপতৎপরতা। একটা ট্রলার আসে 27 জন লোক থাকে, আইসা মনে করেন চাঁদা মাদা তুলে। চাঁদাবাজগত কোনো কথাই নেই, এরা যেই সময় যেটা চাই বলবো ওটা দিতে হইব। নৌ পুলিশের দাবি, নির্ধারিত নৌ চ্যানেলে ইজারাদাররা সরকারের নিয়ম অনুযায়ী ফি আদায় করছে। চাঁদাবাজি ঠেকাতে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে বলেও দাবি তাদের। একটা তো হয়েছে ওই যে তারা নিচ থেকে তুলে, ওই যে চ্যানেল যে ডাক নিছে ওরা তো টাকা তুলে নিচ থেকে, বাকি কারা তুলছে আমি তো বলতে পারবো না। চ্যানেলের লোকজন ওই যে মার্কার হিসেবে কাজ করে, যে মার্কার বসায়, তাদেরকে এর আগে আমরা ধরছিলাম একবার, এরকম একটা ঘটনা ছিল। তো তারপর তো বেশ কিছুদিন আর ওই মার্কারের লোকজন ওইগুলো আর দেখা যায়নি। এখন ইদানিং এ আমার নলেজে এখন আর কিছু নাই। নদীপথে চাঁদাবাজি বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের পথে ঢাকা ছেড়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তার সঙ্গে রয়েছেন 11 দলীয় জোট প্রতিনিধিরা। সকালে শাহজালাল বিমানবন্দর থেকে রওনা হন তারা। আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে শনিবার 4 জুলাই। তেহরানে মূল জানাজা শেষে ইরাকে নাজাফ ও কারবালা হয়ে 9 জুলাই তার জন্মস্থান মাশহাদে ইমাম রেজার মাজার সংলগ্ন এলাকায় চিরনিদ্রায় শায়িত হবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা উপলক্ষে ব্যাপক আয়োজন করতে যাচ্ছে ইরান। শনিবার থেকে ইরান ইরাক দুই দেশের 5টি শহরে নানা আয়োজনে শোক জানাবে সাধারণ মানুষ। শুধু তেহরানেই 2 কোটি মানুষ খামেনির জানাজায় অংশ নেবে বলে আশা করছে কর্তৃপক্ষ। এটি হতে যাচ্ছে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় ও দীর্ঘ রাষ্ট্রীয় জানাজা ও দাফন। ইরানের সড়ক অলিগলি ছেয়ে গেছে প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবিতে। প্রস্তুতি চলছে ইরানের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা আয়োজনের। শনিবার থেকে শুরু হচ্ছে 6 দিনের কর্মসূচি। ইরান ও ইরাকের 5টি শহরে অনুষ্ঠিত হবে বিভিন্ন পর্ব। প্রথম 2 দিন তেহরানের মোসাল্লা প্রেয়ার কমপ্লেক্সে রাখা হবে খামেনির মরদেহ। সোমবার 10 কিলোমিটার দীর্ঘ শোকযাত্রা যাবে ইমাম হোসেন স্কয়ার থেকে আজাদে স্কয়ার পর্যন্ত। শুধু তেহরানেই প্রায় 2 কোটি মানুষ এই শোকযাত্রায় অংশ নেবে। এরপর মরদেহ নেওয়া হবে কোম শহরে। শিয়া মুসলিমদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত কোমের ফাতিমা মাসুমা মাজার ও জামকারান মসজিদে অনুষ্ঠিত হবে পরবর্তী কর্মসূচি। ইরাকের শিয়া অধ্যুষিত শহর নাজাফ ও কারবালাতেও হবে শোকানুষ্ঠান। হজরত আলী ও ইমাম হুসাইনের মাজার এই 2 শহরে। প্রস্তুতি নিয়ে আলোচনা করতে সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সবশেষে জন্মস্থান মাশহাদে শায়িত হবেন খামেনি। ইরানের সবচেয়ে পবিত্র এই শহরে অবস্থিত 8ম শিয়া ইমাম রেজার মাজার। কর্তৃপক্ষের ধারণা শুধু দাফন অনুষ্ঠানে অংশ নিতে পারেন 80 লাখ থেকে 1 কোটি মানুষ। পুরো আয়োজন ঘিরে নজিরবিহীন নিরাপত্তা নিচ্ছে ইরান। তেহরানের সড়কগুলো রূপ নিচ্ছে অস্থায়ী পার্কিংয়ে। মসজিদ, স্কুল, বিশ্ববিদ্যালয় ও ক্রীড়া কমপ্লেক্সগুলোতে হচ্ছে অতিথিদের থাকার ব্যবস্থা। নিরাপত্তার দায়িত্বে থাকছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। তবে বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কিনা সেটি এখনও নিশ্চিত নয়। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা দিয়েছেন। তবে উপসাগরীয় দেশ ও রাশিয়া বা চীনের শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন কিনা সেটি এখনও স্পষ্ট নয়। ইফাতিরা, স্টার নিউজ। তীব্র তাপপ্রবাহে নাকাল অবস্থা ইউরোপ আমেরিকার। নিউ ইয়র্কে জারি করা হয়েছে হিট ইমার্জেন্সি। মার্কিন স্বাধীনতা দিবসের পুরো ছুটি জুড়েই বহাল থাকবে এই জরুরি অবস্থা। এদিকে গেল জুনকে 150 বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম বলছে যুক্তরাজ্য। শুধু যুক্তরাজ্যই নয়, ইউরোপের অধিকাংশ স্থানেই আশঙ্কাজনক হারে বাড়ছে গরম। মহাদেশ জুড়ে গরমজনিত কারণে প্রাণহানি 1,500 ছুঁই। ফ্রান্সে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মরদেহ রাখার স্থান পাওয়া যাচ্ছে না মর্গে। 4 জুলাই স্বাধীনতা দিবসকে সামনে রেখে পুরো দমে উৎসবের প্রস্তুতি চলছে নিউ ইয়র্কে। হইহল্লা করতে যখন লাখো মানুষ রাস্তায় নামার জন্য তৈরি, ঠিক তখনই শহর জুড়ে জারি হলো হিট এমার্জেন্সি। সতর্ক করা হচ্ছে অনুভূত তাপমাত্রা পৌঁছাতে পারে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বুধবার থেকে কার্যকর হওয়া এই জরুরি অবস্থা পুরো স্বাধীনতা দিবসের ছুটি জুড়েই বহাল থাকবে বলে জানিয়েছে সিটি কর্তৃপক্ষ। মেয়র জোহরান মামদানি বলছেন, 2010 সালের পর সবচেয়ে উষ্ণ 4 জুলাই দেখতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শহর জুড়ে 500টিরও বেশি কুলিং সেন্টার খোলা রাখা হচ্ছে। বাসিন্দাদের দিনের সবচেয়ে গরম সময়ে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন মেয়র। New York City will enter a heat emergency. হিট ইমার্জেন্সি স্বাধীনতা দিবসের পুরো ছুটি জুড়ে বহাল থাকবে। অনুভূত তাপমাত্রা 44.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে। এটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি। শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে থাকুন। তীব্র গরমে আগে থেকেই নাজেহাল অবস্থা ইউরোপের। আবহাওয়া দপ্তরের তথ্য মতে 1884 সালের পর ইংল্যান্ডে এটিই সবচেয়ে উষ্ণ জুন। একই সময়ে ফ্রান্সে তাপপ্রবাহ এতটাই ভয়াবহ আকার নিয়েছে যে দেশটির মর্গগুলোতে আর মরদেহের স্থান সংকুলন হচ্ছে না। আমাদের সব কোল্ড স্টোরেজ পূর্ণ। গেল রোববার শুধু একদিনে 150টি ফোন কল পেয়েছি এবং 150 জনের মরদেহ নিতে না বলতে হয়েছে।
ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থার হিসাব বলছে মাত্র 5 দিনেই আরও অন্তত 1000 মানুষের মৃত্যু হয়েছে। বিশেষ করে প্রবীণদের মধ্যে মৃত্যুহার আশঙ্কাজনক হারে বেড়েছে। চিকিৎসকরা সতর্ক করেছেন, আগামী সপ্তাহে নতুন করে তাপপ্রবাহ দেখা দিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। ইফাতিরা, স্টার নিউজ। আর এই ছিল স্টার নিউজ প্রাইমে। আমি ফারদিন খান ছিলাম আপনাদের সঙ্গে। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।